আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা জানো যে যেটা বিহারীনাথ টেম্পল, বিহারীনাথ পাহাড় যেটা আছে, সেখানে আমাদের একটা রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে বাইক রাইড আছে। সকাল 5টা নাগাদ ওই রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে নবাবহাটে দাঁড়ানোর কথা, তাই আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। উঠেছি প্রায় 4টের সময়। অনেকদিন পর তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ আনতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা কমেন্টস করে জানিও যে সত্যি এটা ভালো লাগলো কিনা। প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন ভাবে যতটা পেরেছি সংগ্রহ করেছি। ফ্লাইওভার থেকে নামছি, রয়্যাল এনফিল্ড শোরুমের কাছে পৌঁছে যাবো। দেখো চারিদিকে পুজোর প্যান্ডেল, তার বিভিন্ন গেট হয়েছে কমপ্লিট মোটামুটি। এরপর সাজানোর ব্যাপারটা থাকবে। আমি প্রথম না, আমার আগে একটি বাইক আছে, পরের বার ওই 1 ঘন্টা পরে আসবো। দুটো চা দেবেন তো? কি জান, আমি শেষে থাকবো। এগিয়ে চল, আমি শেষে থাকবো। আমাদের যাত্রা হলো শুরু। আজকে আমি টেলে আছি আর লিড করছে আজকে রাহুল। এখন গিয়ে পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে। $4.43 লিটার পেট্রোল নেওয়া হলো, 466 টাকা পড়লো। এখন বাজে 6:58। 5টায় এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, 2 ঘন্টা লেট। যাই হোক, দেখা যাক। প্রায় 130-140 কিলোমিটার হবে। বিহারীনাথ পাহাড় যাচ্ছি। চিত্রজনের ওইখানেই বাঁদিকে একটা রোড ধরবো। 10টা মোটরসাইকেলে আমরা 12-13 জন আছি। আর একটা মোটরসাইকেল পানাগড়ের ফ্লাইওভারের আগেটাই যোগ দেবে আমাদের সঙ্গে। তা একটা লাইনে আমাদের যেতে হবে। এই যে বাঁদিকে অরিজিৎ ওর আইফোনে ফটো তুলছে। বলছে ফ্লাইওভার পেরেছি এখন, মানে জিটি রোড ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। বিহারীনাথ যাওয়ার দুটো পথ আছে। জিটি রোড হয়ে আমরা বুধবুধ, পানাগড়, দুর্গাপুর এইভাবে এগিয়ে চিত্তরঞ্জনের আগেই বক্তারনগর মোড় পড়বে, ওখান থেকে বাঁ দিক নিয়ে নেবো। গুগল বলছে এইদিকে গেলে শর্টকাট হবে। ওই বক্তারনগর মোড় থেকে 28 কিলোমিটার যেতে হবে। আর একটা রাস্তা আছে সোজা জিটি রোড ধরে গিয়ে ওই চিত্তরঞ্জন দিয়ে ঢোকার মেন রাস্তা এটা। আজকে আমি টেলে আছি, মানে সব থেকে পেছনে আছি। 80তে তো এমনি চলছে, 100-এ উঠে যাচ্ছে আজকে। 80তে এমনি চলছে, 80 নিচে নামছে না। মাঝে মাঝে 100-এ উঠে যাচ্ছে। তোমরা কাঁটাটা লক্ষ্য করো, দেখো সোজা থাকলে 80, আর তার ডান দিকে টার্ন নিলেই 100 হবে। মাঝে মাঝে এটা 100 হয়ে যাচ্ছে। এটা আবার স্লো হয়ে যাচ্ছে। এরা স্লো হলে হবে না এই রাস্তায়। এগোতে বললাম। আমার দায়িত্ব আছে, পেছনে যে থাকে তারও বিরাট দায়িত্ব থাকে, সামনে যে থাকে তারও, পেছন থেকেও কারো কোনো প্রবলেম হলো কিনা। এই যে আমাদের টিম যাচ্ছে, এই যে আবার স্লো হয়ে যাচ্ছে। একে একটু বলি এগিয়ে নিতে, যাকে এগিয়ে গেছে। এইরকম একটা রাইড করতে হবে বেনারস। যদি একসাথে হয় ভালো, নাহলে আমি একলাই বেরিয়ে পড়বো। আমরা এখন বুধবুধ পেরোচ্ছি, এই ফ্লাইওভার, আর সামনে গিয়ে পানাগড় পাবো। আবার এখানে স্লো হয়ে যাচ্ছে। একটা লাইনে এই লাইনটা
7:35 বাজছে। আর সামনে পানাগড় ফ্লাইওভার, ওই যে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। দুর্গাপুর আর মাত্র 24 কিলোমিটার। এখানে দাঁড়ানো হলো। এখানে আমাদের আরেকজন বাইকার জয়েন করবেন আমাদের সঙ্গে, তার জন্য আমরা অপেক্ষা করছি। এটা হলো সেই ধরলা যেটা আমার আগের ব্লগে বারবার দেখানো হয়েছে, সেই মাসির দোকান। এখানে আমি আর অপর্ণা এসে এখানে চা খেতাম। এইখানটায় আমরা চায়ের দোকানটাতে এইখানটা দাঁড়াতাম। এইখানে, হ্যাঁ ঠিক এইখানটাতেই ছিল, উঠে গেছে কেন জানি না। আর এই বাঁ দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে রন্ডিয়া, আর আমরা যাবো এই সোজা উঠে যাবো দুর্গাপুর। ওই দেখো ট্রেন যাচ্ছে, দুর্গাপুরের দিক থেকে যাচ্ছে, এটা কলকাতার দিকে যাচ্ছে। এখান থেকে কলকাতা 157 কিলোমিটার, বর্ধমান 47 কিলোমিটার। বাঁশকোপা টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি, এরপরেই সামনে আসছে দুর্গাপুর। সামনে ডিভিসি মোড় পড়বে, সিটি সেন্টার পড়বে, গান্ধী মোড়। এই হলো বক্তারনগর গ্রাম মোড়। এখান থেকে বাঁ দিকে এটা জুট মিল রোড বলে এটাকে। এটা সামনে একটা জুট মিল আছে, এদিকে ঢুকে পড়লাম। কিন্তু কি আমাদের তো 3টে বাইক, বাকিগুলো কোথায়? ওরা সম্ভবত সামনে এগিয়ে গেছে। হ্যাঁ ঠিক ওই চিত্তরঞ্জনের দিকে। এটা পড়লাম কি এখন যা দেখছি যে একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের ওইদিকে গেলে ভালো হতো। সামনেই জুট মিল, আর আমরা এই জুট মিলটাকে পেয়ে দিয়ে পুরো আবার ওইদিকে গিয়ে গ্রামটার ভেতর দিয়ে যাচ্ছি। কিন্তু এ কি একেবারে খুব কনজাস্টেড এরিয়া, আর প্রত্যেকটা হাম, কয়েক মিটার দূরে দূরে একটা করে হাম। এই রাস্তার ভেতর দিয়েই আমাদের যেতে হবে। আমি এখন 3 জনের সামনে আছি, গুগল ম্যাপ খুলে নিয়েছি। ওখানে একটা জায়গায় মিট করবো আমরা, ওরাও ওদিক থেকে আসবে, আমরাও এখানে মিট করে যাব এক জায়গায়। দেখো বাঁদিকে রেল লাইনটা যাচ্ছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ওই রাস্তাটা ধরলে ভালোই হতো, কিন্তু এদিকে আবার একটা বেশ সুন্দর সবুজের সমারোহ দেখতে পাচ্ছি। কি সুন্দর এখানটা দেখো লাগছে। আর এখানে একটা বড় স্ট্রাকচার হচ্ছে রাস্তার জন্য, এটা হচ্ছে এদিক থেকে একটা রাস্তা আসবে। এইবার এই সামনে যেটা পড়ছে এটা এক টানেলটা যেটা আছে, ভয়ঙ্কর আন্ডারপাস। শুধু তা নয়, এটা তো এদিক থেকে গেল, ওখানে একটা জল যাচ্ছে। এখানে বড় গর্ত আছে, এবং গর্ত শুধু নয়, এর ভেতর কতটা যে জল আছে বোঝা যাচ্ছে না এই জায়গাটাতে। দীপ বাইকটা এখানটাতে তুলে দিল। থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ। আবারও চললাম লোকের বাড়ির উঠোনের ভেতর দিয়ে, রেল লাইন এবার ক্রস করে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপের সঙ্গে এবার এক্ষুনি দেখা হয়ে যাবে। অনেকবার গেছি। আচ্ছা আচ্ছা, কি নাম? অভিজিৎ। অভিজিৎ। বাইকার দেখে রাস্তায় আলাপ করার মানুষ এখনো অনেক ভালো মানুষ আছেন। থ্যাংক ইউ অভিজিৎ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে। এই যে আলাপ হলো, এখানে জগন্নাথ কুণ্ডু, এখানে ক্যামেরা আছে, একটু আগে থাকুন, একটু আগে থাকুন। আলাপ হলো জগন্নাথ কুণ্ডুর সঙ্গে। উনি জানতে চাইলেন যে আমরা ট্রেকিং করি কিনা। আমি বললাম না, আমরা বাইকার। তখন উনি জানালেন যে ওনার মেয়ে একজন ট্রেকার, সাকসেসফুলি হিমালয়ের বিভিন্ন চূড়া উনি ট্রেকিং করে এসেছেন, সেইগুলো জানাচ্ছিলেন। যাই হোক, রাস্তায় যেতে যেতে এইরকম বন্ধু খুব ভালো লাগে আমার। যদিও সময়টা কিছুটা নষ্ট হয়, হয়তো সঙ্গীরা ভাবে যে কি ব্যাপার হচ্ছে। সোলো রাইডিং এ এই আলাপচারিতার আনন্দ বেশ পাওয়া যায়, সময়ের কোনো ব্যাপার তো থাকে না। তবে একবার মালদার কাছাকাছি একটা জায়গাতে একটু বিপদে পড়তে যাচ্ছিলাম, সেই জন্য কিছুটা নিজেকে সাবধান থাকতেই হয়। দেখতে দেখতে বাঁকুড়া রানীগঞ্জ রোড, দামোদর নদের ওপর যে ব্রিজ, সেইটা পেরিয়ে গেলাম। বাঁকুড়া গঙ্গাজল ঘাটি, মেজিয়া রানীগঞ্জ রোড, এইটা। তার সামনেই পড়ছে গোপালপুর। দামোদর নদীর এপারে কিন্তু বাঁকুড়া জেলা পড়ে গেল, আর বাঁ দিকে হচ্ছে মেজিয়া থানা। আর এখান থেকে শুশুনিয়া পাহাড় হচ্ছে 25 কিলোমিটার। এই মোড়টা হচ্ছে মেজিয়া মোড়। এই মোড় থেকে ডান দিকে যেটা হচ্ছে মেজিয়া সালতোরা রোড। টারি রাইডারের বাইকে অযোধ্যা পাহাড় যাওয়া বা 4 হুইলারে বরন্তি লেক, পঞ্চকোট পাহাড় যাওয়া, এগুলো তোমরা দেখে নিও। এই রাস্তার ছবি বারবার ব্লগে দেখানো হয়েছে। এই মোড় থেকে সালতোরা 11 কিলোমিটার, রঘুনাথপুর 50 কিলোমিটার, আর বাঁকুড়া হচ্ছে 64 কিলোমিটার। এই রাস্তার পাশে জেমুয়া নামে একটা গ্রাম আছে। 27 কিলোমিটার বাকি আছে। আমরা এখানে এই ধাবাতে এলাম, রিফ্রেশ পয়েন্ট রেস্টুরেন্ট। সেই সকালে বর্ধমানে 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়েছি, আর মাঝে খাওয়া হয়নি কিছু। তা খিদে তো ভালোই পেয়েছে। চলো দেখা যাক ভেতরে কি আছে। বাইরে প্লাস্টিক ঝোলানো দেখে প্রথমে এসি ভেবেছিলাম রুমটা, তারপরে দেখলাম না, এসি নয়, ফ্যান আছে, তাও অপ্রতুল সেই তুলনায়। সন্দীপের মুখেই শুনুন। কতদিন হয়েছে ওটা? এটা আপনার 15 আগস্ট ওপেনিং হয়েছে। আচ্ছা, সবকিছু পাওয়া যায়? হ্যাঁ, এটা আপনার সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, হ্যাঁ তান্দুর
এইসব এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, শালতোড়া রোডের মধ্যে পড়ছে, বাঁকুড়া এরিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টের শালতোড়ার মধ্যে, মানে এটা জায়গাটার গ্রামটার নাম হচ্ছে জিমো গ্রাম। আমার নাম সন্দীপ গোড়াই। আচ্ছা। সন্দীপ বলল এসি লাগিয়ে ফেলবে কিছুদিনের মধ্যেই। তার সব থেকে ভালো লাগলো এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। কেউ ধোসা নিল, কেউ চানা বাটোরা নিল, তা আমরা চানা বাটোরা নিলাম অনেকেই। আর ও সব থেকে আরো একটা বড় জিনিস, এই হোটেলের সঙ্গে একটা টয়লেট আছে, যেটা এইরকম রাস্তার উপরে ভাবা যায় না, এত সুন্দর একটা টয়লেট। মহিলাদের নিয়ে আসতে গেলে এখানটাতে অবশ্যই এখানে এলে কোনো অসুবিধা হবে না এখানে। আর সন্দীপের ব্যবহার খুবই ভালো। আমরা এগিয়ে চললাম, এখন দেখো একবারে বিহারীনাথ পাহাড়ের কাছাকাছি আমরা এসে গেছি। দুদিকে দেখেছো ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর চারিদিকে কাশ বনের সাদা ভাব দেখতে পাচ্ছ। আকাশে পেঁজা তুলার মতো যেমন মেঘ ওপরে, তলাতে কাশও যেমন সাদা, সাদায় সাদায় যেন ভরে রয়েছে। মা দুর্গা আসছেন, দুর্গা আসবেন, কিন্তু এই বছর দুর্গার আগমনে আমাদের মনে একটু ব্যথা থাকবে। আমাদের মা দুর্গা চলে গেছে 9 আগস্ট। অভয়ার যেন সঠিক বিচার হয় এবং যারা দোষী এবং তাকে যারা সাপোর্ট করেছে প্রত্যেকেই যেন সাজা পায়। আমরা এসে গেছি, একদম পাহাড়ের কোলে এসে গেছি। এখানে একটা পাকুড় গাছ না বট গাছ কি এটা, এই গাছের তলায় এসে আমরা সবাই রেস্ট করলাম। 120.4 কিলোমিটার হলো, এখন বাজে 12:27। আমরা চলে এসেছি বিহারীনাথ পাহাড়। কি গাছ এটা? পাকুড় গাছ। ঠিক আছে, কয়েকজন চলে এলাম বিহারীনাথ টেম্পল, বিহারীনাথ মন্দিরের গেটে। এখানে ছবি তোলার কোনো বাধা নেই। গেটটা দেখো কারুকার্য, আর এই দেখো পাথরের কাজ। এখানে দান বাক্স সামনেই আছে, চলো ভেতরে যাই। কোনো বাধা নেই। অন্যান্য জায়গায় যেমন ছবি তোলায় বাধা থাকে, অদ্ভুত একটা ব্যাপার। ভগবান তো সবাইকারী, সেই তাঁর ছবি তুলতে বাধা দেয় কিছু পূজারী। দেখে নাও তোমরা, বিহারীনাথকে তোমরা দর্শন করো। ইনি হলেন বিহারীনাথ, শিবের আর এক নাম। খুব ফাঁকা জায়গাটা, আর সামনে নন্দী আর একটা বড় ঘন্টা আছে সামনে, এই যে বাঁ দিকটায়। এই পুকুরে জলে ছোট ছোট মাছ খেলা করে বেড়াচ্ছে। এটা হলো পূর্ণি পুকুর। হচ্ছে নাকি তো প্রথম বোধ হয় না? ফিরে এলাম আমাদের রেস্ট হাউস মানে গাছতলায়। সবাই এখানে রয়েছে, কয়েকজন ঠিক করেছে তারা পূর্ণি পুকুরে স্নান করবে। তা ঠিক আছে, আমি একটুখানি দেখে আসি আশেপাশে কি আছে। পাহাড়টাকে একটু ভালো করে দেখতে হবে, চিনতে হবে। এই পথ দিয়ে এগিয়ে চললাম, যদি কিছুটা পাহাড়কে দেখা যায়। সামনেই দেখছি এখানে সাইনবোর্ড। ও বাবা, এখানটা দিয়ে পাহাড়ে ওঠার জায়গা, এটা তোমরা দেখে নাও। এটা পাহাড়ে ওঠার, তাই একটু ওঠার চেষ্টা করলাম। যাই, খানিকটা যাই, এগিয়ে যাচ্ছি। দেখো কিরম এই পাথরের ওপর দিয়ে দিয়ে উঠতে হবে, বহু দূর, অনেকটা উঠতে হবে। খানিকটা উঠে দেখলাম যে ক্রমশ আরো জঙ্গল যেন দুপাশ থেকে চেপে ধরেছে। শুশুনিয়া পাহাড়ে যেমন কিছুটা পাথুরে ব্যাপার থাকে, এত জঙ্গল থাকে না। এখানে কিন্তু গাছপালার ভেতর দিয়ে জড়িয়ে ধরেছে। এখন সাপ টাপ থাকতেও পারে। কয়েকটা পাখি দেখলাম, প্রজাপতি দেখছি। তা ধীরে ধীরে নেমে এলাম এই পথটা থেকে। এখানে ওই দুজন বসে আছেন দূরে, ওনারা বললেন যে এখানে কিন্তু এই বর্ষার সময় সাপের বাচ্চা হয় এবং সাপের উপদ্রব খুব বাড়ে বলে এই সময়টা পাহাড়ে ওঠে না। ওই দেখো ডান দিকে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। বিহারীনাথ থেকে এই রাস্তাটা ধরে যদি আমরা যাই, এখান থেকে ঠিক 8 কিলোমিটার হচ্ছে শালতোড়া। আমি এদিকটায় আসার কারণ হচ্ছে কিন্তু পাহাড়কে, বিহারীনাথ পাহাড়কে একটুখানি দূর থেকে দেখবো, কেন একদম কাছ থেকে ঠিক ভিউটা পাচ্ছি না। ওইটা আর একটা পাহাড় যেটা দেখতে পাচ্ছি। আমার ডান দিকের পাহাড়টা হচ্ছে বিহারীনাথ, পাহাড়ের জল ফিরে আসছে। এই হচ্ছে বিহারীনাথ। এই বিহারীনাথ পাহাড়ের উচ্চতা 451 মিটার, মানে 1480 ফুট। শালতোড়া বাঁকুড়া জেলার সব থেকে উঁচু পাহাড়ে, ছোটনাগপুর মালভূমির তারই একটা অংশ। এই পাহাড়টা বিহারীনাথ, আর ওই পাহাড়টার নাম কি? শর্ট পাহাড়ি। এদিকেরটা লেদি পাহাড়ি। আচ্ছা, ঠিক আছে। ক্রমশ জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি। আমার ডান দিকে হচ্ছে বিহারীনাথ পাহাড়, আর বাঁ দিকের পাহাড় দুটোর নাম তো তোমরা জানতেই পারলে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। এত ঘন জঙ্গল সেভাবে স্পষ্ট দেখা যাবে না, তবে এই যে দেখো এই জল আসছে, যেটাতে পাহাড় থেকে ছুঁয়ে জলগুলো আসছে। মাঝে মাঝে
কজওয়ে মতো করে দেয়া আছে, রাস্তাটা একটু ঢাল মতো, সেইখান দিয়ে ওটা নিচে নেমে চলে যাচ্ছে জলটা। পাহাড়ের একটা জিনিস কি জানো তো, এখানে একটা নেশা জেগে যায়। তুমি যদি পাহাড়ে উঠতে শুরু করে মনে হয় আরেকটু উঠে দেখি না, কেমন হয় জঙ্গলের ভেতরে, তাই মনে হয় আরেকটু দেখি ভেতরে কি আছে। এইভাবে ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি। ওরা বসে রয়েছে ওখানে, দেখি আরো খানিকটা যাই। এই জঙ্গল আমার প্রচন্ড ভালো লাগে। জয়চন্ডী পাহাড় তোমাদের দেখিয়েছি, জঙ্গল দার্জিলিং এও দেখিয়েছি। দার্জিলিং এ সেই পাইন বন, লামাহাটায় যে পাইন বন, সেখানে দেখেছো, সেইগুলো দেখো, আগের ব্লগ গুলো দেখো, খুব ভালো লাগবে। এইবার দেখো কি হয়। এই তো সেদিন রাইডে ছিলাম পাহাড় বিহারীনাথ, বন্ধু কজন হারিয়েছিলাম সকাল থেকে রাত। পাহাড় বলে, শোন এক্ষুনি যাস না, ছেড়ে চলি, আমার কাছে থাক না দুদিন, প্রাণের কথা বলি। সবাই আসে আমার কাছে, ফিরেও তারা যায়। আগের মতো মানুষ কোথায়, যেন সেলফি তোলার দায়। চিনল না কেউ আমার হৃদয়, আমার সবুজ মন, স্ট্যাটাসে কখন ছবি দেবে সেটাই মাথায় ঘুরছে সর্বক্ষণ। পায়ের নিচে দাঁড়িয়ে বলে পাহাড়ের এতখানি হাইট, শরীর স্পর্শ না করেই টুকলি করার রাইট। সূর্যাস্তের বিহারীনাথ পড়ে রইল পিছনে। আমরা সবাই এগিয়ে চললাম সামনের দিকে। ফিরতে হবে বাড়ি, এখানে তো থাকার উপায় নেই। আবার হয়তো আর একদিন আর এক জায়গায় দেখা হবে আমাদের। সুন্দর দেখো সূর্যের রশ্মি মেঘ ভেঙে কেমন বেরিয়ে এসে পড়েছে, গাছের ফাঁক দিয়ে তার সেই সূর্যের ছটা আসছে। আর এই জায়গাটা, এটা আমি কাশের বাগান বলবো, কাশ বন ঠিক বলবো না, যেন বাগান। প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে এই জায়গাটা। আকাশ দেখো, এই প্রাকৃতিক রূপটা দেখার জন্য বিহারীনাথে আসা। আমরা কিন্তু এবার ফিরছি ওই রানীগঞ্জ হয়ে, NH2 ধরবো, এখানটাতে GT রোড ধরবো, ক্রস করে নিলাম ডান দিকে, এবার হাইওয়ে ধরে ফিরবো। এখন বাজে 4:30, আর এখন 153.1 কিলোমিটার হয়েছে। মানে বর্ধমান থেকে ওই বিহারীনাথ হয়ে আমরা এখন ফিরছি রানীগঞ্জের এখানে এই ধাবাটায়। এবার আমরা লাঞ্চ করব। এখন 5:51 বাজে। রেস্টুরেন্ট থেকে আমরা ভাত মাছ খেয়েছি, খেয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে এবার বেরোচ্ছি। বর্ধমান 90 কিলোমিটার। পরন্ত সূর্যাস্তে ফেরার আগেও বন্ধুদের মধ্যে কত আলাপ, কত কথা। আবার বাড়ি ফেরা, আবার কাজ, আবার পড়াশোনা। এখান থেকে বর্ধমান 73 কিলোমিটার। এরপরে আমরা এগিয়ে চললাম, এবার বাঁশকোপা টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি বর্ধমান ফ্লাইওভারের ওপর উঠে গেছি, পরে বাড়ি পৌঁছে যাব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও। আর যারা নতুন তারা চ্যানেলটাকে, স্টাডি রাইডার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। 246.3 কিলোমিটার হলো, 8:06 বাজছে।